আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আমরা চলে যাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। রেজা, ধানমন্ডি ৩২ নম্বর গতকাল থেকে ভাঙা শুরু হয়েছে এবং খবর যেমনটি বলছিলাম আজকে পর্যন্ত ভাঙছে। তো এই দুদিনের পরিস্থিতি মিলিয়ে আজকে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? ধন্যবাদ। ধানমন্ডি ৩২-এর এখনকার যে চিত্র, এখন রাত বেজে 10:30টারও কিছুটা বেশি। এখনও ছাত্র জনতার যে উপস্থিতির যে বিষয়টি, সে বিষয়টি চোখে পড়ার মতো। এখনও ছাত্র জনতার উপস্থিতি এখনও কমে নাই এবং উৎসুক যে জনতা, সেই জনতাও বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বা তাদের কর্মস্থল থেকে কর্ম শেষ করে এখানে একটি বারের জন্য দেখতে আসছেন যে আসলে এখানে কি পরিস্থিতি। এবং আমি যদি ক্যামেরায় দেখাই যে এখনও যে ছাত্র জনতা রয়েছে, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা এখনও স্লোগান দিচ্ছে এবং যে ভাঙাচোরার যে বিষয়টি, সে বিষয়টি এখনও চলমান রয়েছে। বিভিন্ন ছাত্র জনতা যারা সাধারণ রয়েছেন, তারা এককভাবে এখনও ভাঙার যে কাজ, সে কাজ এখনও চলমান রেখেছেন, আমরা লক্ষ্য করেছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে গতকাল থেকে আজকে যে চলমান যে ঘটনা, ধানমন্ডি ৩২-এর যে ভবনটি ভাঙার যে বিষয়টি, সে বিষয়টির জন্য মূলত প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মূলত শেখ হাসিনার গতকালের উস্কানিমূলক বক্তব্যই দায়ী এবং এই বিষয়টি প্রচণ্ডভাবে অনাকাঙ্ক্ষিত এবং এই বিষয়টি যাতে আগামীতে না ঘটে সে বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং বলা হয়েছে যে আগামীতে যদি আবারও উস্কানিমূলক বক্তব্য বা কোনো কর্মকাণ্ডের দিকে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আবার পরবর্তীতে পরিস্থিতি, ছাত্র জনতার যে রাগ বা ক্ষোভের জায়গা বা তাদেরকে অসম্মান করে যে কথাগুলো বলা হয়েছিল গতকাল শেখ হাসিনার মুখ থেকে, সেই কথাগুলো যদি চলমান থাকে, তাহলে ছাত্র জনতা হয়তো আগামীতে আরও বেশি ক্ষুব্ধ বা বিক্ষুব্ধ হতে পারেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এবং এই মুহূর্তে ভাঙার কাজ চলমান রয়েছে এবং কতক্ষণ পর্যন্ত চলবে সে বিষয়টি এখনও সম্পর্কে সঠিক জানা যায়নি। তো এই ছিল ধানমন্ডি ৩২ থেকে সর্বশেষ তথ্য। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। কিন্তু বুধবার রাতের ঘটনা ঘটে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানকে অবমাননার পাশাপাশি শহীদ এবং আহতদের অপমান করেছেন শেখ হাসিনা। বিবৃতিতে আরও বলা হয়, পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করতে হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করায় ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার এসব কর্মকাণ্ড দুদেশের মাঝে সম্পর্ক বিনষ্ট করছে জানিয়ে ভারতকে একটি প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ক্ষোভের বহিঃপ্রকাশেই ধানমন্ডি ৩২ ভাঙচুর করেছে জনতা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ৬ মাস আগে গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। তবে বিদেশের মাটিতে বসেও দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা প্ল্যাটফর্মে বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি। এমন অভিযোগ করে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক সমুন্নত রাখতে শেখ হাসিনাকে থামাতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জন্যই ছাত্র জনতা ধানমন্ডি ৩২ ভাঙচুর করেছে উল্লেখ করে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানান উপদেষ্টা। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি
আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 6 মাসে বিভিন্ন ইস্যুতে এ নিয়ে 4 বার ঢাকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এই প্রসঙ্গ দিয়ে একটা জাস্ট শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে উত্তরায় বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আমরা চেষ্টা করেছি না, এটা আমার কাছে আমি তো দীর্ঘ অনেক রাত পর্যন্ত আমি এটা মনিটরিং করছি। আপনি যেটা সাংবাদিকদের উপরে হামলার কথা বলতেছেন, আমার কাছে রিপোর্টিং হয় নাই। রাত 2টা 2:30 পর্যন্ত আমার কাছে এ ধরনের কোনো খবর নাই। ইভেন সকালেও আমাকে কেউ বলে নাই। আপনি এখন এই কথাটা জিজ্ঞেস করলেন, আমি খোঁজ নিয়ে দেখি। যত দ্রুত সম্ভব প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করবেন এবং দেশি বিদেশি গণমাধ্যম এ সময় তার সঙ্গে থাকবে, এমন সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আজকের সভায়। একই সঙ্গে রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে সুষ্ঠুভাবে পণ্য সরবরাহ, সেই সঙ্গে পণ্য পরিবহন এবং আমদানি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় দেশের 3টি জেলায় শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে থাকা দারিদ্র্য ও পল্লী উন্নয়ন একাডেমির নাম পরিবর্তনের। বৈঠকে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমিকে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির নাম সংশোধন করে পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ এবং শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমির নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2025-এর কিছু সংশোধনীর চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয় এই বৈঠকে। টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল, জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং আয়নাঘর সহ সমস্ত গুম সেল জাতির সামনে অবিলম্বে উন্মোচন করার দাবি জানিয়েছে ভয়েস অফ ইনফোর্স ডিসঅ্যাপিয়ার্ড পারসনস। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে এক মানববন্ধন কর্মসূচিতে আয়নাঘরের ভুক্তভোগী, তাদের পরিবারের সদস্য এবং এখনও যারা গুম অবস্থায় আছেন তাদের স্বজনরা অংশগ্রহণ করেন। বছরের পর বছর গোপন স্থান খ্যাত আয়নাঘরে রেখে যারা মানুষকে নির্যাতন করেছে দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে আয়নাঘর উন্মুক্ত করার দাবি জানান ভুক্তভোগীরা। আয়নাঘরের নির্দেশদাতা শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান মানববন্ধনকারীরা। আয়নাঘরে বন্দী থাকার কারণে যে আর্থিক ও মানসিক এবং শারীরিক ক্ষতি হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন অংশগ্রহণকারীরা। চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। এছাড়া যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন ওই সময় থেকে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ, কারণ একটি বিধ্বস্ত সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং বিচারিক ব্যবস্থা পেয়েছিলেন তারা। বলেন, নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এ বছরের শেষ দিক। যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে অভিনয় শিল্পী ও হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। আজ রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার জানান, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। মেহের আফরোজ শাওনের আটক সম্পর্কে আরও জানাতে ডিবি অফিসে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। আরাফাত, শাওনকে আটকের বিষয়ে আর নতুন কি তথ্য আছে আপনার কাছে?
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটকের যে বিষয়টি সেটি ডিবির পক্ষ থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে অভিযোগে থাকার তথ্য আমাদেরকে জানানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ডিবির পক্ষ থেকে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি এবং তাকে গ্রেফতার দেখানো হবে কিনা বা পরবর্তীতে তাকে মামলা করে তাকে আদালতে তোলা হবে কিনা সে বিষয়ে আমরা এখনও জানিনি, যেহেতু ডিবির পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়নি। তবে যেটি ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং তিনি নিজেও তার যে সংরক্ষিত মহিলা আসনের তার মা এমপি ছিলেন, সেই সংরক্ষিত মহিলা আসনের তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে তার বেশ কিছু স্ট্যাটাস নিয়ে কিন্তু আলোচনার ঝড় বসছিল। তারই প্রেক্ষিতে কিন্তু অনেকেই মনে করছেন যে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে যে অভিযোগের যে বিষয়টি তোলা হয়েছে এটি খতিয়ে দেখার জন্যই তাকে ডিবিতে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে ডিবি হেফাজতে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ সন্ধ্যার পরপর তার গ্রামের বাড়ি যেটি রয়েছে সেটিতেও কিন্তু স্থানীয় যারা ছাত্র জনতা রয়েছে, তার বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সেই আসনটি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যার ফলে সারা দেশের মতন তার গ্রামের বাড়িতেও কিন্তু হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালানো হয়েছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে মেহের আফরোজ শাওন আটকের সবশেষ তথ্য। লোপা জানছিলেন মেহের আফরোজ শাওনকে আটকের খবর। গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে প্রথম আলো অফিসের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। হামলার সম্ভাবনা রয়েছে এমন আশঙ্কায় বিকেল 4টা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে। রাজধানী কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে প্রবেশের প্রধান ফটক সহ সামনের রাস্তায় দায়িত্ব পালন করছেন তারা। সম্প্রতি ধানমন্ডি 32-এর বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এরই প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে প্রথম আলো অফিসের সামনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গত 24 ও 25 নভেম্বর প্রথম আলো কার্যালয়ের সামনের সড়কে দিনভর অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল একদল ব্যক্তি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে প্রায় 7 ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, 6 মাস পার হয়ে গেলেও এখনও খুনিদের বিচারের আওতায় আনতে পারেনি সরকার। এর আগে সকালে জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং বিচার সহ 5 দফা দাবিতে শাহবাগে অবস্থান নেন শহীদ পরিবারের স্বজনরা। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান 13 বছর বয়সী শাওন। ঘটনার 6 মাস পর সন্তান হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন বাসির আলম। আমাদেরকে সরকার যা যা বলছে তা করতেছে না। আমাদেরকে বলছে পুনর্বাসন দিবে, আর্থিক সহযোগিতা দিব, আমাদের কিছু দিতেছে না। বাসির আলমের মতোই স্বজন হারানোর বিচারের দাবিতে শাহবাগ এসেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তারা বলেন, অন্তর্বর্তী সরকার বিচার নিশ্চিত করা, পুনর্বাসন সহ নানা আশ্বাস দিলেও 6 মাস পরও পূরণ হয়নি কোনোটি। আমরা খুনি হাসিনার বিচার চাই, এই বিচারে তো হয় না। ইয়ার আঙ্গ বাড়ি নাই, ঘর নাই, আঙ্গুর কিছু করি দেব। তা আমার বাড়ি নাই, ঘর নাই, আমার হুতার ঘর একটা শাল 11 বছর বয়স, বউ আছে, আমি এক মা স্বামী হারা, ফুত হারা। পরে আন্দোলনকারীদের সাথে সমঝোতা করতে বৃহস্পতিবার বিকেলে শাহবাগে আসেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, খুনিদের বিচার না করতে পারলে তা হবে সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। সার্জিস আলমের আশ্বাসে প্রায় 7 ঘণ্টা পর শাহবাগ মোড় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে এবছর 21শে পদক পাচ্ছেন দেশের 14 নাগরিক এবং জাতীয় নারী ফুটবল দল। আজ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। 2025 সালে 21শে পদকের জন্য শিল্পকলায় মোট 5 জন মনোনীত হয়েছেন, যাদের মধ্যে চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে 2 জন ওস্তাদ
নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌসারা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় 21শে পদকের জন্য মনোনীত হয়েছেন মাহফুজ উল্লাহ মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সংস্কৃতি ও শিক্ষায় মনোনীত হয়েছেন ড্রিকের প্রতিষ্ঠাতা আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম এবং শিক্ষায় পাচ্ছেন অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আর বিজ্ঞান ও প্রযুক্তিতে 21শে পদক পাচ্ছেন অভ্রর উদ্ভাবক মেহেদী হাসান খান। সমাজসেবায় এবছর মনোনীত হয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর। ভাষা ও সাহিত্যে 2 জন মরণোত্তর পদক পাচ্ছেন কবি হেলাল হাফিজ ও শহীদুল জহির। গবেষণায় 21শে পদক পাচ্ছেন লেখক মইদুল হাসান। এছাড়া ক্রীড়ায় এবছর পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ এবং ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। দুদক জানায়, প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি টাকা ব্যয়ে শেখ হাসিনার বিদেশ সফরকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ভাড়া করতেন, সঙ্গে নিয়ে যেতেন সফর সঙ্গীদের বিশাল বহর। 2019 সাল থেকে 24 সালের মাঝামাঝি পর্যন্ত 5 বছরের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি 250 কোটি টাকা ব্যয়ে 48টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনার ব্যয় করেছেন প্রায় 200 কোটি টাকা। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ আমলে তৈরি করা দেশের 8টি স্থলবন্দর দেশের কোনো কাজেই আসছে না। এগুলো কোন প্রক্রিয়ায় বন্ধ করা যায়, সরকার সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে চিন্তা করছে। সকালে চট্টগ্রাম বন্দরের কারশেড ও সার্ভিস জেটি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, তবে দেশ ও শ্রমিকের স্বার্থে যেটা ভালো হয় সরকার সেই সিদ্ধান্ত নেবে। মংলা বন্দর আধুনিকায়নের পাশাপাশি টেকনাফে আরেকটি স্থলবন্দর তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বন্দরের খালি জায়গা করতে নিলাম কার্যক্রম গতিশীল করা হয়েছে বলেও তিনি জানান। আমি 8টা পোর্টকে আইডেন্টিফাই করেছি, স্থল পোর্ট যার 1 পয়সা আমদানি নেই। এত বছর প্রায় 10 বছর মতো হয়ে গেছে, 1টা পয়সার আমদানি নেই, অথচ আমরা রাজস্ব থেকে খরচ করছি। সেগুলো যাতে কিছু করা যায় সেটা এখন আমি ফিরে গিয়ে ইনশাআল্লাহ দেখব যে এগুলো বন্ধ করার কি প্রক্রিয়া হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগ ন্যায় বিচার নিশ্চিত করবে, এমন সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এমন সুপারিশকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা। এসব সুপারিশের কথা দীর্ঘদিন ধরেই উচ্চারিত হয়েছে আদালত অঙ্গনে, তবে কার্যকর হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতেও বিচার বিভাগ নিয়ে করা সুপারিশ বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হবে বলে মত তাদের। এই অবস্থায় রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর আইনজীবীদের। হাসান জাবেদের রিপোর্ট। বিচার বিভাগীয় সংস্কার কমিশন বুধবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা, বিচারক নিয়োগে আলাদা কমিশন গঠন, স্বাধীন তদন্ত সংস্থা, সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা ও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালু সহ বেশ কিছু সুপারিশ করে। তাদের এসব সুপারিশকে সাধুবাদ জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। প্রসিকিউশন তো রাষ্ট্রের একটা অংশ, সেই রাষ্ট্রের অংশটাকেই আনফর্চুনেটলি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় বিধায় রাষ্ট্রের যে পারপাসটা থাকে সেই পারপাসটা ক্রিমিনাল অনেক মামলায় সার্ভ হয় না। তো স্বতন্ত্র বিচার বিভাগের কথা ওনারা বলেছেন, বিচারক নিয়োগ আইনের কথা বলেছেন, যা অলরেডি অর্ডিন্যান্স একটা হয়েছে। তো সমস্ত দিকগুলাই ইতিবাচক। প্রধান বিচারপতি কিন্তু নিজে প্রস্তাব পাঠিয়েছেন সচিবালয় এখানে নিয়ে আসার জন্য, তো এটা ওনাদের আবার সুপারিশ কেন লাগবে? প্রধান বিচারপতি যেখানে নিজে পাঠিয়েছেন, সরকার ইচ্ছা করলেই করতে পারে। তো এই জন্য আমি মনে করি যে এখানে তেমন নতুন কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। জনগণ যেগুলো আলোচনা করেছে, আইনজীবীরা যেগুলো বলে এসছে আগে থাকতে, সেগুলো এর মধ্যে আছে। তবে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার বিষয়ে দ্বিমত পোষণ করেন আইনজীবীদের কেউ কেউ। ওনারা নতুনত্ব যেটা আনছেন সেই নতুনত্বটা কিন্তু আবার আমার দৃষ্টিতে এটা আদালত অবমাননা।
হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ বিভিন্ন ডিভিশনে বসবে সেটার ব্যাপারে অলরেডি মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটা জাজমেন্ট দিয়েছেন। এখন ওনারা কি এটা ভুলে গেলেন কিনা আমি বলতে পারবো না। দেশের স্বার্থে মনে হয় যে হ্যাঁ আমরা ডিসেন্ট্রালাইজেশন করলে দেশের জন্য ভালো হবে, মানুষের যারা বিচার প্রার্থী তাদের জন্য সুবিধা হবে, সেই দিকটাই তো বিবেচনা করে নেওয়া উচিত। অফকোর্স অনেকের মত দ্বিমত থাকতে পারে, মত এবং দ্বিমতটাকে ওয়েলকাম করে সার্বজনীন সিদ্ধান্ত নিতে হবে। মামলা জট কমিয়ে নিয়ে আসা, আদালতের বিকেন্দ্রীকরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে জনপ্রিয় করা, আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড আদালতের বাইরে রাখা সহ বেশ কিছু সুপারিশও আসে বিচার বিভাগ সংস্কার কমিশন থেকে। বাস্তবায়ন করতে গেলে সংবিধানেরও সংস্কার প্রয়োজন, বিচার বিভাগ সংশ্লিষ্ট, এবং সংবিধান সংস্কার করতে গেলে আবারও সেই ঘুরে ফিরে নির্বাচনের কথা আসে, কারণ কার্যত সংবিধানের সংস্কার করার একমাত্র দায়িত্ব হচ্ছে বা কর্তৃত্ব হচ্ছে পার্লামেন্টের। রাজনৈতিক দলগুলো এসব সুপারিশ বাস্তবায়নে কাজ করবে এমনটাই প্রত্যাশা বিচার প্রার্থীদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় সাজানো হয়েছে এবারের বইমেলা। মেলা প্রাঙ্গণ জুড়ে আছে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ব্যানার ও পোস্টার। পিছিয়ে নেই বই প্রকাশেও। প্রকাশকরা বলছেন এবারের মেলায় অন্যান্য বইয়ের পাশাপাশি ব্যাপক চাহিদা রয়েছে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বইয়ের। এদিকে মেলার ষষ্ঠ দিনে এসেছে নতুন ৮০টি বই। সাদরিনা খন্দকারের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রথম বইমেলার বইয়ের পাতায় প্রতিফলিত হচ্ছে জুলাই আন্দোলন। আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলতে রাখা হয়েছে জুলাই চত্বর। মেলায় বেশিরভাগ স্টল সাজানো হয়েছে বিপ্লবের প্রতীক হিসেবে লাল, শোকের প্রতীক হিসেবে কালো ও আশার প্রতীক হিসেবে সাদা রং ব্যবহার করে। তরুণ পাঠকরা বলছেন এবারের মেলায় মুক্ত পরিবেশে জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। মানে আমাদের অভ্যুত্থানের চেতনাটা কেমন ধারণ করলো সেটা একটু দেখা, বা এটা আমরা বইয়ের মধ্যে কতটা প্রতিফলন দেখছি। আরও কিছু স্টল হলে অবশ্যই ভালো হতো, আরও দরকারও ছিল হওয়া, তবু যতটুকু হয়েছে আমি মনে করি স্যাটিসফাইড আমরা। এবার মেলায় এসে অনেক ভালো লাগছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে তার প্রতিফলনের হচ্ছে কয়েকটা বই বের হয়েছে, অনেক লেখকরা নতুনভাবে কিছু লিখেছে, তো ওইটাই আমরা বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবো এবং ভবিষ্যতে যারা আসবে, যে প্রজন্মগুলো আসছে তারাও এই সম্পর্কে জানবে। এবারের বইমেলায় আমি অধিকাংশ বইগুলাই আমার জুলাই আগস্ট সম্পর্কিত এবং ফ্যাসিস্ট হাসিনা কেন্দ্রিক এই বইগুলাই নিব আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় এনেছে ২৪-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক বই। স্টলে আর কি জুলাই সংক্রান্ত ৩৬ জুলাইয়ের অভ্যুত্থানের যেই বইগুলো আছে, লেখকরা আছেন তারা ব্যাপক হারে বই দিয়েছেন। ১২০টার মতো বই মেলার মাঠে আসছে। এর মধ্যে আছে হলো জুলাই নিয়ে কিছু বই, যেগুলো একটু বেশ মেলার মাঠে আমরা সাড়া পাইতেছি। এদিকে বৃহস্পতিবার থেকে মেলায় শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাইয়ের গল্প অনুষ্ঠান। আন্দোলনে অংশগ্রহণকারী আহত এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবে এই আয়োজনে। প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন শহীদ আনাসের পরিবার। আজকে যে হাহাকার, এই হাহাকার আমার মৃত্যুর সাথে হয়তো শেষ হয়ে যাবে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, দলের নির্দেশে বিএনপি কারো ওপর প্রতিহিংসা পরায়ণ হবে না। যে কোনো অন্যায় অত্যাচারে জড়িত না হয়ে মানুষের পাশে থাকা এবং তাদের নিরাপত্তা দেওয়াই বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য। বিকেলে ফরিদপুরের নগরকান্দায় চাঁদহাট বাজারে কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অসংখ্য মানুষকে গুম, খুন এবং অন্যায় অত্যাচার ও নিপীড়নের কারণে প্রকৃতির প্রতিশোধে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্মম পরিণত বলেও মন্তব্য করেন কৃষক দলের সাধারণ সম্পাদক। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা এবং আগামী নির্বাচনে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাথে বৈঠক করেছে ফুড ও বেভারেজ খাতের ব্যবসায়ীরা। সকালে রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সাথে এই বৈঠক করেন তারা। বৈঠক শেষে খাদ্যপণ্যের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, এই বৈঠকে খুব বেশি ফলপ্রসূ আলোচনা হয়নি। ভ্যাট বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য এনবিআর চেয়ারম্যান বাজেট পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন, যাতে সন্তুষ্ট নন তারা। তবে এ বিষয়ে কঠোর কোনো কর্মসূচিতে যেতে চান না ব্যবসায়ীরা। ধৈর্যের সাথে বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করতে চান ফুড ও বেভারেজ ব্যবসায়ীরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।